হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু বলতে হবে। হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু বলতে হবে। কথা ক্লিয়ার আছে? কারা কারা আছেন দেখি। কারা কারা আছেন একটু দেখতে চাই। হ্যাঁ, শিবলু ভালো আছি ভাই। তারপরে আসিয়া বিউটি। কি পড়ার কথা ছিল আজকে? আজকে কি মানে কোন টপিক নিয়ে কথা বলার ছিল? দু একজন একটু বলে দিই। কোন টপিক নিয়ে কথা বলার ছিল একটু বলে দিই। হ্যাঁ, কি টপিক নিয়ে কথা বলবো আজকে? আজকে কোন টপিক নিয়ে কথা বলবো এটা একটু বলে দিই আমরা। ওকে, কোন টপিক নিয়ে কথা বলার ছিল একটু বলে দিই। হ্যাঁ, কি টপিক নিয়ে কথা বলবো আজকে? আজকে কোন টপিক নিয়ে কথা বলবো এটা একটু বলে দিই। আসাদ ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। একটু বলতে হবে যে কোন টপিক নিয়ে কথা বলার ছিল, আজকে কি বলার ছিল একটু বলতে হবে, কমেন্ট করতে হবে দ্রুত, কমেন্ট আসছে না। আচ্ছা, টেক কোয়েশ্চেন, চলেন টেক কোয়েশ্চেন নিয়ে আমরা একটু কথা বলি। এটা নিয়ে এটা শুধুমাত্র আসাদের কথা, মানে আসাদ বলছিল, মানে উল্লেখ করতে বলছিল যে ভাই টেক কোয়েশ্চেন নিয়ে একটু কথা বলেন। এটা কখনো কোনো দিন আমি পড়াইনি, অ্যাটলিস্ট এই সময় ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে যখন ক্লাস নিচ্ছি তখন পড়ানো হয়েছে। জব মার্কেটে আসার পর এটা কখনো পড়ানো হয়নি। আমরা একটা সেন্টেন্স লিখব। আমরা যখন বাস্তবে কথা বলি, আমি যখন বাস্তবে যখন আমরা কোনো কথা বলি, যখন আমরা কোনো কথা বলি তখন আমাদের ওই কথার প্রেক্ষিতে আমাদের কোনো মন্তব্য জানতে চাই। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আমাদের ক্লাসগুলো কেমন, মানে আমাদের ক্লাসগুলো ভালো। আমি বললাম যে আমাদের ক্লাসগুলো তথ্যবহুল। এরপরে শেষে আবার জিজ্ঞেস করলাম, তাই না? মানে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আমাদের ক্লাসবহুল তথ্যবহুল এই কথাটা যে বললাম, এর প্রতি উত্তরে আপনি কিছু বলেন। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এর প্রতি উত্তরে আপনি কিছু বলেন। বুঝাতে পারলাম? বাস্তব জীবনে আমরা যখন এরকমভাবে বিভিন্ন কথা বলি, বিভিন্ন ধরনের কনভারসেশনে জড়াই, তখন আমাদের কথা বলার মাঝখানেই, কথা বলার পরে এক ধরনের প্রশ্ন জুড়ে দিই আমরা। যেমন আমরা যদি বলি পাখিটা সুন্দর, আমরা যদি বলি যে পাখিটা সুন্দর, তখন আমরা প্রায়শই বলি আচ্ছা পাখিটা সুন্দর, তাই না? এরকম বলি। আচ্ছা, অথবা কি এইভাবে বলি যে পাখিটা সুন্দর, তাই নয় কি? পাখিটা সুন্দর নয় কি? এরকমভাবে বলে দিই, মন্তব্য জানতে চাই। এই কোনো কথা বলার পরে মন্তব্য জানতে চাওয়ার জন্য, অথবা ওটা কেমন সেটা জানার জন্য বাক্যের শেষে যে ছোট প্রশ্নটা জুড়ে দেওয়া হয়, এটাকে টেক কোয়েশ্চন বলা হয়। টেক কোয়েশ্চন করার জন্য কি কি নিয়ম লাগবে এটা আমরা আগে একটা টেক কোয়েশ্চন করবো, তারপরে ওইখান থেকে লিখবো, আমাদের মনে থাকবে অনেক বেশি। আমরা একটা এক্সাম্পল লিখি, টেক কোয়েশ্চনে কী কী থাকে এটা আমরা একটা এক্সাম্পলে লিখি। আমরা একটা এক্সাম্পলে লিখে তারপরে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা বলি যেমন হি ইজ আ স্টুডেন্ট, এটা কমা দিলাম। ইজেন্ট হি, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এটা একটা টেক কোয়েশ্চন। এই জায়গা থেকে আমরা সব নিয়ম লিখবো। 1 নাম্বার পয়েন্ট লিখবেন, 1 নাম্বার প্রশ্ন।
হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ইজেন্ট হি, সে কি ছাত্র, তাই নয় কি, এইরকম কিছু জানতে চাওয়া হচ্ছে। তার মানে টেক কোশ্চেনের কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে। তার মানে প্রথমে টেক কোশ্চেন এর দুটি অংশ থাকবে, কমা প্রথম অংশের পরে কমা বসবে। আচ্ছা, প্রথম লাইন উপরে সেন্টেন্স থেকে লিখছে, আমি আসমান থেকে বানায় লিখিনি। হি ইজ এ স্টুডেন্ট, এখানে একটা কমা আছে না, এই যে টেক কোশ্চেনের দুইটা অংশ আসে, এই যে এই জায়গাটা থেকে একটা কমা আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ। বলছে টেক কোশ্চেনের দুইটা অংশ থাকবে। টেক কোশ্চেনে কি থাকবে ভাই? দুইটা অংশ থাকবে। প্রথম অংশের পরে কি থাকবে বলেন তো? একটা কমা থাকবে। প্রথম অংশের পরে একটা কমা থাকবে। দ্বিতীয় অংশটা আমাদের টেক কোশ্চেন হবে। এখন দ্বিতীয় অংশটা আমাদের যেহেতু প্রশ্ন করবে, তাহলে দ্বিতীয় অংশটা ইন্টারগেটিভ হবে। দ্বিতীয় অংশটা কি আসবে? ইন্টারগেটিভ আসবে। ইন্টারগেটিভ করার জন্য আমাদের কি লাগবে? অক্সিলিয়ারি ভার্ব লাগবে। তার মানে আমরা স্টেপ বাই স্টেপ যাই। দুই নাম্বার হচ্ছে যে এই যে দেখেন হি ইজ এ স্টুডেন্ট, এটা কি একটা পজিটিভ বাক্য না? অ্যাফার্মেটিভ বাক্য না? অ্যাফার্মেটিভ বাক্য। ইজেন্ট হি, ইজ এরপরে দেখেন একটা অতিরিক্ত একটা কি আছে? নট আছে। তার মানে অ্যাফার্মেটিভ বাক্যের একটা কোশ্চেন হবে নেগেটিভ বাক্য। তার আগে আমরা যদি আরেকটা কথা বলি, দুই নাম্বার পয়েন্টে যদি আমরা আরেকটা জিনিস লিখি যে কমা এর পরে অক্সিলারি, কমা এর পরে এটা আমরা 3 নাম্বার পয়েন্টে লিখি। 2 নাম্বার পয়েন্ট আমরা লিখবো অ্যাফার্মেটিভ, AFFIR, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর টেক কোশ্চেন নেগেটিভ হয়। নেগেটিভ সেন্টেন্সের টেক অ্যাফার্মেটিভ হয়। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট। আমরা টোটাল 6টা বা 7টা পয়েন্ট লিখবো ইনশাল্লাহ, এবং এখান থেকে বের করে লিখবো যাতে আপনার সারা জীবন মনে থাকে। এর ভিতরে আমাদের টেক কোশ্চেন হয়ে যাবে, খুব কঠিন না। টেক কোশ্চেনের 2টা অংশ থাকবে যা এবং প্রথম অংশের পর একটা কমা থাকবে। আমাদের এই পর্যন্ত হয়ে গেল। 2 নাম্বার বললাম যে হি ইজ এ স্টুডেন্ট, এই অংশটা আছে আমাদের অ্যাফার্মেটিভ। তার ইজেন্ট হি, এটা কি নেগেটিভ করা আছে। আচ্ছা, আর প্রশ্ন হচ্ছে যে তার মানে এখান থেকে আমরা শিখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের টেক কোশ্চেন হবে নেগেটিভ, আর নেগেটিভ সেন্টেন্সের টেক কোশ্চেন হবে কি বলেন তো? অ্যাফার্মেটিভ। বুঝতে পারলাম? আচ্ছা, এটা লেখার পরে 3 নাম্বার পয়েন্ট লিখবেন। 3 নাম্বার পয়েন্ট আমরা এইখানে, এটা হি ইজ এ স্টুডেন্ট, এটা এখানে লিখি হি ইজ আ স্টুডেন্ট, ইজেন্ট হি। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট লিখবো। 3 নাম্বার দ্রুত লিখতে হবে। 3 নাম্বার কমা এর পরে অথবা প্রথম অংশের পরে কি আসবে? প্রথম অংশের পরে মানে কমা এর পরে, এটা মনে রাখতে হবে। প্রথম অংশের পরে মানে এই প্রথম অংশের কমা এর পরে AUXILIR অক্সিলারি প্লাস নট, ব্র্যাকেটে লিখবো সংক্ষিপ্ত ফর্ম, সংক্ষিপ্ত আকারে, প্লাস সাবজেক্ট, ব্র্যাকেটে লিখবো আগের সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট এর প্রনাউন প্লাস এস এর প্রনাউন, PRONOUN, এস এর প্রনাউন, ব্র্যাকেটে লিখে রাখবো আগের সেন্টেন্সের সাবজেক্টের। এটা বোঝায় যে আগের সেন্টেন্সের সাবজেক্ট। 3 নাম্বার পয়েন্ট লিখেন প্রথম অংশের পরে অক্সিলারি প্লাস নট, আমরা লিখবো সংক্ষিপ্ত। অক্সিলারি প্লাস নট মানে কি? আমরা নটের নিচের পাশে কি লিখছি বলেন তো? সংক্ষিপ্ত লিখছি। তাহলে নট NOT নট আসবে না, NT নট আসবে। ক্লিয়ার? অক্সিলারি প্লাস নট সংক্ষিপ্ত প্লাস সাবজেক্টের প্রনাউন আসবে। এর অতিরিক্ত কি আসবে? লাস্টে প্রশ্ন থাকবে। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট।
এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টের পরে 4 নাম্বার পয়েন্ট লিখবো আমরা। 4 নাম্বার পয়েন্ট লেখার আগে আমরা একটা এক্সাম্পল দেব। এই 3 নাম্বার পয়েন্টটা মুছে দিলাম। আমরা একটা এক্সাম্পল দেব। হি প্লেস ফুটবল। সে ফুটবল খেলে। খুব মনোযোগ দিয়ে দেখেন, সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ। তার মানে এখানে আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে, তাই তো? এই পয়েন্টটা এখন লিখবো, 4 নাম্বার পয়েন্টে এটা লিখবো। আমাদের তো এখানে কোনো কিছু নাই, অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব আছে? নাই। এটাই আমরা লিখবো, অক্সিলারি ভার্ব নাই। তার মানে অক্সিলারি ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্ব কি আসবে বলেন তো? ডাজেন্ট হি। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টের আগে একটা এক্সাম্পল। তাহলে 4 নাম্বার পয়েন্ট লিখবেন দ্বিতীয় অংশে, 4 নাম্বার পয়েন্টে লিখবেন প্রথম অংশে অক্সিলারি না থাকলে ডু, ডাজ, ডিডকে দ্বিতীয় অংশে অক্সিলারি হিসাবে নিতে হয়, প্রথম অংশে অক্সিলারি না থাকলে দ্বিতীয় অংশে ডু, ডাজ, ডিডকে অক্সিলারি ভার্ব হিসাবে নিতে হয়। তার মানে আমাদের ওইখানে কি বুঝলাম? অক্সিলারি প্লাস নট, এটা বলছিলাম, তাই তো? এই হচ্ছে আমাদের 4টা অংশ। ট্যাগ কোশ্চেন পরিবর্তন করার জন্য বা ট্যাগ কোশ্চেন করার জন্য মৌলিক এই 4টা নিয়ম ফলো করতে হয়। আর বাকি যেইগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে বলবো, সমস্যা নেই। কিন্তু ট্যাগ কোশ্চেন করার জন্য মৌলিক এই নিয়মগুলো ফলো করতে হয়। এই 4টা হচ্ছে মৌলিক নিয়ম। ক্লিয়ার? 4টা লেখা হলো 4D লিখেন তো, 4D। 4টা লেখা হলে 4D লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর একটা পয়েন্ট লিখবেন। এটা করেন তো। এটা ট্যাগ কোশ্চেন করেন তো দেখি, দ্রুত করেন। এটা করেন, এটা ট্যাগ কোশ্চেন করেন দ্রুত। হি ওয়ার্কড হার্ড। ট্যাগ কোশ্চেন করেন দ্রুত। ডিডেন্ট হি। মাশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই যে প্রথম এই অংশ আপনার এই পর্যন্ত দেয়া থাকবে পরীক্ষায়। এরপরে কি একটা কমা আছে না? কমা আছে। কমা থাকার পরে এখানে অক্সিলারি ভার্ব আছে না? অক্সিলারি ভার্ব নিতে হবে আমাদের। ডু, ডাজ নেওয়া যাবে না? নেওয়া যাবে না। কাকে নিতে হবে? ডিডকে নিতে হবে। ডিড। ওকে, এরপর হচ্ছে
ডিড আসবে নাকি ডিডেন্ট আসবে, সংক্ষিপ্ত আসবে, কনভার্টেড যেটা আসবে ডিডেন্ট। এখানে হি আছে, এখানে কি আসবে, হি আসবে। প্রশ্ন হচ্ছে না, শেষ। এখানে দেখার জন্য আমাদের যত প্রকার অক্সিলারি ভার্ব আছে সবগুলোর পরেই শুধু সংক্ষিপ্ত নট ব্যবহার করলেই চলে হয়, শুধু ব্যতিক্রম আছে এইটাই। যেমন ও ইউ জি এইচ টি, অক টু, এটাকে লেখা যায় এইভাবে, ও ইউ জি এইচ টি, মুছে দেখি ওটা এক্সাম্পলটা লেখা হলো কিনা একটু বলেন তো। অট টু যদি থাকে তাহলে এটা নেগেটিভ করতে হবে এইভাবে, অথবা এটাকে, এ টুটা আর থাকে না, একটা ব্যতিক্রম। আরেকটা হচ্ছে ইউজড, ইউজ টু থাকলে ইউজড অথবা, আর যত প্রকার অক্সিলারি ভার্ব আছে সব শুধু সংক্ষিপ্ত করে দিবেন। ব্যতিক্রম শুধু এই দুইটাই, যত প্রকার অক্সিলারি ভার্ব আছে শুধু আপনি সংক্ষিপ্ত করে দেবেন, ব্যতিক্রম শুধু এই দুইটাই। ওটো এর পরে শর্ট নোট ব্যবহার করা যায়, ইউজ টু এর পরে ডিড নোট ব্যবহার করা যায়, শুধু এই দুইটা ব্যতিক্রম। আর যা কিছু আছে সব সেম নিয়ম, আর যা অক্সিলারি ভার্ব আছে সব কি করতে হবে, সেম নিয়মে করতে হবে। ওকে, তার মানে অট টু এর পরিবর্তে আমরা কি, ওডেন্ট অথবা শুড নট সংক্ষিপ্ত, ইউজ টু এর পরিবর্তে ইউজড অথবা ডিডেন্ট, এই দুটা ব্যবহার করো, আর কিছু না, শেষ। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, নেগেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, few, little, scarcely, scarcely, hardly, rarely, থাকলে, not না থাকলেও, পরবর্তী অংশ অ্যাফার্মেটিভ হয়। এক্সাম্পল, seldom he comes here, এটা করবেন, উপরে এক্সাম্পলটা লিখবেন। ওই যে আমাদের নেগেটিভ কিছু অ্যাডভার্ব পড়ছিলাম, এগুলো যদি থাকে, নট না থাকলেও এর পরবর্তীতে আমাদের কি নেগেটিভ ধরে নিতে হয়, যেহেতু এগুলো নেগেটিভ তার পরবর্তী অংশটা কি হয়, অ্যাফার্মেটিভ হয়। নিয়মটা লেখার পরে নোট করবেন। ইউজ টু নিয়ে আপনার দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, কনফিউজড হওয়ার কিছু নেই। ইউজ টু নিয়ে আপনি দুইটার যে কোনো একটা ব্যবহার করবেন, অপশনে যেটা থাকবে এটাই ব্যবহার করবেন। আপনি যে কনফিউশন পড়েন দেখেই তো আপনাকে এই দুইটা দেওয়া হলো, অন্যগুলো তো লেখাইতে পারতাম। ইউজ টু নয়, যে আপনারা লেখছেন ইউএসসি, এই জায়গায় তো ভুল লেখছেন, ইউএসসি না তো, ইউএসসি এরপরে ডি আছে অতিরিক্ত, ইউজড টু না, একটা অতিরিক্ত ডি আছে। ওকে, তার আনসার কি আসবে বলেন তো আমাদের? এই হিসাবে কি আসার কথা, DOES, ডাজেন্ট হি, তাই তো? এটা ভুল, লিখবেন ডাজ হি।
লিখবেন কি বলেন তো, ডাজ সি। এটা হচ্ছে মৌলিক এই জায়গায় নিয়ম। এরপরের তথ্য, সকল ইম্পারেটিভ সেন্টেন্স এর টেক উইল ইউ হয়। তবে লেটস অথবা লেট আস সমান সমান শ্যাল উই হয়। এ তথ্য লিখে রাখেন। ওকে, পরবর্তী নোট, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন লেট আস প্লে ফুটবল, শ্যাল উই। আর অন্য যে কিছু থাকো, যা কিছুই থাকুক না কেন, যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, যেভাবে ইম্পারেটিভ সেন্টেন্স হোক না কেন, এরপরে কি আসে, উইল ইউ। তার মানে এক নিয়ম তো সকল ইম্পারেটিভ সেন্টেন্স শেষ। এরপর লেখেন সাবজেক্ট হিসাবে নান, নো ওয়ান, নাইদার। নান, নো ওয়ান, নাইদার, নোবডি থাকলে পরবর্তী অংশ নেগেটিভ যেহেতু তাহলে পজিটিভ হয়। ও প্রোনাউন হিসাবে দে বসে। এক্সাম্পল লিখবেন, নোবডি লাইকস মি, কেউ আমার পছন্দ করে না। ডু দে, এই জায়গাটায় ভুল করবেন কিন্তু, নোবডি লাইকস এর পরে ডাজ হওয়ার কথা। মনে রাখতে হবে এই জায়গার অক্সিলারি ভার্ব বসবে এই জায়গার সাবজেক্ট অনুসারে। নোবডি থাকলে পরবর্তী অংশটা কি হয়, পজিটিভ হয়। প্রথম কথা হচ্ছে এটা। দুই নাম্বার কথা হচ্ছে প্রোনাউন হিসাবে প্রোনাউন সাবজেক্ট হিসাবে কি আসবে, দে বসবে। এবং দেয়ের সাথে এখানে হিসাবে কি আসার কথা, ডাজ হওয়ার কথা, কিন্তু দেয়ের সাথে ডাজ বসে না, দেয়ের সাথে কি বসে, ডু বসে। এই কারণে আমাদের ডু দে আসে। এটা এটা খুবই মারাত্মক এবং ভুল করে ছেলেমেয়েরা। পরে আর একটা গুরুত্বপূর্ণ নাম, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি,
এনিওয়ান। পরবর্তী অংশ সাবজেক্ট, সব নিয়ম ঠিক থাকবে। পরবর্তী অংশের সাবজেক্ট, অংশের প্রনাউন সমান সমান দে। লাস্টে একটা লিখে একবার নাথিং। পরবর্তী অংশের প্রনাউন, প্রনাউন সমান সমান ইট। দেয়ার দ্বারা যদি শুরু হয় দেয়ার, পরবর্তী অংশের সমান প্রনাউন সমান সমান কি বলেন তো দেয়ার। এইটুকু হচ্ছে বেসিক আলোচনা। এর পরবর্তীতে যে কোনো একটা বই থেকে একটু দেখে নিলে হবে, কেমন? আর কোনো কিছু আলোচনা নেই, এতটুকু হচ্ছে বেসিক আলোচনা। লেখা শেষ হলে আমরা টি ডি লিখবো, টেক কোশ্চেন ডান। টেক কোশ্চেনের উপরে কোশ্চেন আছে, টেক কোশ্চেনের উপরে কোশ্চেন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওই কি বলে টেক কোশ্চেনের উপরে এবং আর্টিকেলের উপরে শীটটা হয়তো ক্লাসের পরে আগামীকাল হয়তো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। টিডি লিখতে হবে, টিডি। এই অন্তরা আছো কেমন? মৌসুমি, মধু, নিশাত ফিরে আইছে। এরপরে আর কে আছে দেখি? হ্যাঁ, লিমা, জেসমিন আক্তার লিমা, আল ইমরান, শিবলু, সালমা চৌধুরী, মোহাম্মদ রাকিব সাহা, প্রশান্ত কুমার সাহা। ওকে, চলেন পরবর্তী অংশে আলোচনা করি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাও একই কথা, এটা আমাদের জব পরীক্ষার জন্য খুব বেশি কার্যকর নয়, কিন্তু আমাদের এটা যদি আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই নলেজটা যদি থাকে তাহলে কিন্তু পরীক্ষায় দাগায় আসা যায়। একই কথা, যদি পরীক্ষার যদি এই নলেজটুকু আমাদের থাকে তাহলে দাগায় আসা যায়। কিন্তু বুঝতে পারলাম যে চারটা অপশন দেওয়া থাকে, বলা হয় যে নিচের কোনটা কমপ্লেক্স, নিচের কোনটা সিম্পল, এরকমই তো। অথবা এটার কমপ্লেক্স কোনটা, বাকিগুলো থাকে না কিন্তু। তারপর আমরা বেসিক টোটাল ট্রান্সফরমেশন সেন্টেন্সটাকে বেসিকলি ভাবে আমরা ব্রড ক্যাটাগরিতে 6টা ভাগে ভাগ করব। আমরা 6টা স্ট্রাকচার লেখাবো ইনশাল্লাহ। এটা লিখলে বেসিকটুকু আলোচনা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে বাকি যে কোনো জায়গা থেকে একটু দেখে নিলে হবে। মূল 6 জায়গায় হচ্ছে কয়টা বলেন তো? 6টা। এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা যেটা বুঝি, একটা বাক্য সিম্পল দেয়া থাকবে। এই আলোচনাটুকু শুনেন, SIMP সিম্পল বানান, ঠিক আছে রে? সিম্পল, সিম্পলটাকে আমরা রূপান্তর করবে কি? কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড। এটাকে রূপান্তর করবে কি বলেন তো? কমপ্লেক্স। কমপ্লেক্স, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। মনোযোগ দিয়ে দেখেন, একটা বাক্য হচ্ছে সিম্পল দেয়া থাকবে, এই সিম্পল বাক্যটাকে করতে হবে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স, তাই তো? সিম্পল বাক্য করার জন্য আমাদের যেটা লাগবে, মোটা দাগে বা ব্রডলি আমাদের যে জিনিসটা লাগবে, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। যদি আপনাকে কোনো কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল করতে হয় তাহলে আপনাকে দেখতে হবে যে জাস্ট এতটুকু কোন জায়গায় আছে, এটা উত্তর হোক। নিয়ম পরে এতটুকু কোন জায়গায় আছে, এটা হচ্ছে উত্তর। বোঝাতে পারলাম? 2 নাম্বার, এইখানে ক্লজ প্লাস কনজাংশন ক্লাস ক্লজ। যদি কোনো সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করে তাহলে আমাদের যে স্ট্রাকচারটা খুঁজতে হবে, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ক্লজ প্লাস কনজাংশন প্লাস ক্লজ। তার মানে এখানে 2টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মাস্ট লাগবেই। বোঝাতে পারলাম? এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের জন্য যেটা লাগবে আমাদের, কমপ্লেক্স সেন্টেন্সের জন্য যেটা লাগবে, এটাই যেটা ছিল না, এটা যেটা ছিল না, এটা থাকবে।
আমাদের দেখতে হবে কি কি থাকবে, ক্লোজ মার্কার আছে কিনা, CLAUSE ক্লোজ মার্কার আছে কিনা, ক্লোজ মার্কার প্লাস ক্লোজ ডট ডট। ক্লোজ মার্কার ক্লোজ দরকার নেই, আমাদের সংক্ষিপ্তভাবে যেটা চিনতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ মার্কার থাকবে। ক্লোজ মার্কার 3 ধরনের হয়, 3টা জিনিস ক্লোজ মার্কার হয়, WH ওয়ার্ড অর্থাৎ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা আমরা ক্লোজ অধ্যায় বিস্তারিত লেখাই দিয়েছিলাম, দেখেন। ক্লোজ মার্কার থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্সে যাবে, ক্লোজ প্লাস কনজাংশন প্লাস ক্লোজ এটা থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে যাবে, আর কিচ্ছু না থাকলে সিম্পল সেন্টেন্সে যাবে। আপনাকে এই চ্যাপ্টারের প্রশ্ন সমাধান করার জন্য প্রথমে এই জায়গাটাই ক্লিয়ারিফাই করতে হবে, এর পরবর্তী আমরা নিয়ম লিখবো, ঠিক আছে? তার মানে এটা যেভাবে লিখছি এভাবে একটু লিখেন, এরপর দেখেন আপনি প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। লেখা হয়েছে এতটুকু, এই কেন দেখা হবে না? তুমি ঢাকা এসে কল দিও আসাদ, ঢাকা এসে কল দিল, তুমি ভার্সিটি এরিয়াতে এসে কল দিলে হবে, রাতে 1টা 2টা 3টা 4টা 5টা নাই, ঠিক আছে? মানে আমার ফোনটা আমি শুধু ফোনটা পিক করতে পারলেই হলো, হ্যাঁ ফোনটা পিক করতে পারলেই হলো। কেন সম্ভব নয়? কত ছেলে মেয়ের সাথে দেখা হয়, কালকের আগের দিনও তো একজনের সাথে দেখা হলো ইফতারের পরে, কালকের আগের দিন তার আগের দিন মনে হয়, দেখা হবে না কেন? আমি ঢাকা শহরে যেখান থেকেই আসেন আপনি, সমস্যা নেই, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে ঢুকে অর্থাৎ নীলক্ষেতে ঢুকে আপনি আমাকে নক দিলেই হবে। আমি যদি ঢাকা শহরে থাকি আপনার সাথে মিট হবে, কেন হবে না? তবে আসার আগে অবশ্যই একটা মানে একটু নক দিয়ে আসতে হবে আর কি, এই। আচ্ছা, এবার চলেন আমরা প্রকারভেদ লিখি একটা। প্রথমে বাই দিয়ে শুরু করি, স্ট্রাকচার 1 লেখেন, STRUCTURE, স্ট্রাকচার 1। অর্থাৎ আমি যে 6টা নিয়ম লেখায় দিব, এই 6টা নিয়মের জন্য মোটামুটি বিভিন্ন বই পুস্তকে আপনার মোটামুটি 20টা 22টা নিয়ম থাকবে। ওদের 22টা 23টা 24টা নিয়ম থেকে আমরা 6টা নিয়ম করছি, ভালো করে দেখেন। স্ট্রাকচার 1 সিম্পল, স্ট্রাকচার 1 সিম্পল সমান সমান বাই প্লাস ভার্ব আইএনজি, কমা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কম্পাউন্ড, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, শেষ। কমপ্লেক্স, এগুলো এত সহজ, ছোটবেলায় পড়ছেন যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কমা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। স্ট্রাকচার লিখেন, এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রাকচার। ঠিক এই নিয়মটাতেই অ্যাডভান্স বইয়ে এটা 9টা নিয়ম দেওয়া আছে, এর 9টা নিয়ম দেওয়া আছে, 9টা, ঠিক আছে? অ্যাডভান্স বই যাদের কাছে আছে, এটা খুব সুন্দর করে অ্যাডভান্স বইয়ে দেওয়া আছে, যারা বেসিক সহ পড়তে চান। চাকরির পরীক্ষার যে বইগুলো আছে বাংলাদেশের, কোথাও ওইভাবে গুছিয়ে দেওয়া নেই, বেসিক সহ দেওয়া নেই, ধুমধারাক্কা মাইরা দেওয়া আছে। আপনি কেউ যদি বেসিক সহ পড়তে চান তাহলে অ্যাডভান্স পড়বেন, চৌধুরী হোসেন স্যারের ওই বইটা পড়বেন, ওইখানে বিস্তারিত বলে দেওয়া আছে।
বলছে কি বাই প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস কমা সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, কম্পাউন্ড করছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এন্ড সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, কমপ্লেক্স হচ্ছে সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস ভার প্লাস। দেখেন এইভাবে আমি অর্থ অনুসারে করি, দেখবেন আপনার কাছে ভালো লাগবে। ঠিক আছে, আমি অর্থ অনুসারে করি, দেখেন আপনার ভালো লাগবে। এতটুকু যদি লেখা হয় তাহলে এইভাবে একটা সেন্টেন্স লেখেন, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ ক্যান প্রসপার ইন লাইফ। জাস্ট একটা এক্সাম্পল লিখেন বোঝার জন্য, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফলতা অর্জন করতে পারো। এবার ওই যে প্রথম স্ট্রাকচার দিয়েছিলাম না কম সিম্পলে, দেখেন তো আমাদের ইউ সাবজেক্ট ক্যান প্রসপার ভার্ব, একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে আর কিচ্ছু নাই। আর বাই ওয়ার্কিং হার্ড এটা কি আমাদের বাই ওয়ার্ক, এটা কি ক্লজ? না, কিছুই না, ফ্রেজ। এটা সেন্টেন্সে ফ্রেজ থাকতেই পারে। তার সিম্পলের হিসাব কি, আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লাগবে, এতটুকুই। আচ্ছা, বাই ওয়ার্কিং হার্ড এই জায়গায় ইফ ব্যতীত অন্য কিছু দিয়ে অর্থ হয় না। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফলতা লাভ করতে পারবে। আপনি দেখেন, তার মানে এটার জন্য আলাদা করে নিয়ম আবিষ্কার করতে হয় না, এটার জন্য আলাদা করে নিয়ম আবিষ্কার করতে হয় না। ওটা এই জায়গার এই বাই দেখেই বোঝা যায় যে এটা সেন্টেন্সটা কমপ্লেক্স করতে গেলে ইফ আনতে হবে অর্থের কারণে। ছেলেমেয়েরা ছোটো ছোটো যখন বাচ্চা ইন্টারমিডিয়েট পড়ে তখন ওরা ওটা মুখস্থ করে, কিন্তু আপনি একজন জব ক্যান্ডিডেট এটা মুখস্থ করার কথা নয়। এই সেন্টেন্স দেখেই বোঝা যায় বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে। এই সবগুলো এক্সাম্পল, এই একটা এক্সাম্পল দিয়ে দিব, তখন আপনার বুঝতে সুবিধা হবে। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে ধারা ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফলতা অর্জন করতে পারো। তার মানে পরিশ্রমের দ্বারা। তো এখানে আপনার এটাকে অন্য কিছু দ্বারা, এখন যদি আপনি লেখেন বিকজ অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে না কঠোর পরিশ্রমের কারণে, তো কঠোর পরিশ্রমের কারণে দিলে আপনার এখানে অর্থ আসে না। তার মানে বাই মানে হচ্ছে কি বলেন তো, ইফ, এটা মনে রাখবেন। আর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, শেষ। প্রথম ইউটা ব্যবহার না করলেও চলে, ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। স্ট্রাকচার 1 শেষ। S1 লেখেন, 1D লেখেন, তাইলে বুঝবো আমি। 1D, শিবলু আসিও। কোথায় জেসমিন, কোথায় থাকেন? বদরুন্নেসাতে আয়, হ্যাঁ রে বদরুন্নেসায়। অনলাইনে আমরা যারা, তাদের তো চিনবেন না, আইসা বলবেন যে মুখ বেচের উমুক, তাইলে হবে। চিনব না কেন, হলেই থাকি, তাতে ভালো, সমস্যা নেই। হলে থাকেন ভালো, মানে এই রান্না বান্না শিখেন, রান্না বান্না শিখে একদিন রান্না করে বাইরের জন্য নিয়ে আসেন, দাওয়াত দিন, না দাওয়াত দিন। SD বদরুন্নেসে হলের পরিবেশ কেমন? মেয়েদের হলের পরিবেশ থাকা যায়? খুব হিজিবিজি মনে হয় না, নাকি একটু আছে থাকার মতো অবস্থা? স্ট্রাকচার 2, স্ট্রাকচার 2 লেখেন। উইদাউট প্লাস ভার্ব আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সিম্পল। 2 নম্বরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট,
এখানে শুধু এই যে অরের নিচে আন্ডারলাইন করবেন, এরপর লিখবেন আনলেস প্লাস সাবজেক্ট, আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, অথবা ইফ আচ্ছা আনলেসের পরিবর্তে এটা লিখে রাখবেন, আনলেস অবলিক ইফ ইউ ডু নট। এই দুইটা সিনোনিম। আনলেসের পরিবর্তে কি থাকতে পারে? ইফ ইউ ডু নট। আনলেসের পরিবর্তে অনেক সময় কি থাকতে পারে? ইফ ইউ ডু নট থাকতে পারে। মাঝখানে কম্পাউন্ড করতে হলে অর, আর সিম্পল করতে হলে উইদাউট, শুধু এতটুকু মনে রাখেন, শেষ। তার মানে স্ট্রাকচার 2 মনে রাখবেন কি? উইদাউট যুক্ত কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে অর ব্যবহার করতে হয়, আর কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে আনলেস অবলিক ইফ ইউ ডু নট ব্যবহার করতে হয়। আমি একটা এক্সাম্পল দেব, এক্সাম্পল দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, একটা এক্সাম্পল দিই, দেখেন উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড, এই জায়গাটা নেগেটিভ আসবে। এখন দেখেন এটা কি মুখস্থ করার, যে উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া। এবার পরবর্তী সেন্টেন্সটাকে আপনি লিখতে পারেন ইউ ক্যান প্রসপার ইন লাইফ, না ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। আমি বলছি যে ওই একটা এক্সাম্পল লিখবো যেন আপনার মাথায় গেঁথে থাকে, ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এখন এইটা যদি মুখস্থ করতে হয়, সেন্টেন্স যদি উইদাউট দিয়ে শুরু হয়, পরবর্তী অংশ নেগেটিভ বাক্য লিখতে হবে, তাহলে আপনি মরে যাবেন। বুঝতে পারলাম? এটা সেন্স থেকে লিখতে হবে। উইদাউট ওয়ার্কিং হার্ড, এই জায়গায় কিছু আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে নাই? তাহলে এখানে সাবজেক্ট, এখানে ফাইনাইট ভার্ব, একটা ক্লজ আছে, শুধু সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তার মানে কমপ্লেক্স করব কিভাবে? ওয়ার্ক হার্ড, ওর পরবর্তী সেন্টেন্স সব থাকবে। মনে রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কখনো চেঞ্জ হয় না। আর কমপ্লেক্স করতে হলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, কমা পরবর্তী অংশ যা আসবে। তার মানে আপনি দেখেন এই যে উইদাউট থাকার কারণে আমরা এখানে ওর ব্যবহার করলাম, এখানে ইউ ব্যবহার করার লাগে না, আর এখানে আমরা আনলেস ব্যবহার করলাম। যদি আমরা এখানে ইফ ইউ ডু নট ব্যবহার করতাম, তার মানে ইফ ইউ ডু নট ওয়ার্ক, ইফ ইউ ডু নট ওয়ার্ক ডট ডট, এরপরে সব ঠিক থাকতো। খুবই সহজ। ওকে, S2 লেখেন তো, S2 মানে স্ট্রাকচার 2 ডান। ওকে, 3 নাম্বার লিখবেন S3 মানে স্ট্রাকচার 3। সিম্পলে লিখবেন এভাবে, সিম্পল সমান সমান লিখবেন ইনস্পাইট, ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট, ডেসপাইটের সাথে অফ ব্যবহৃত হয় না। কম্পাউন্ড স্ট্রাকচার যেহেতু জানা, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত সেন্টেন্সের
ই করার জন্য আমাদের বাট ব্যবহার করতে হয়। কমপ্লেক্স, কমপ্লেক্সে দো, THOUGH, দো অবলিক অল দো, এই তিনটা সাইন মনে রাখবেন, এই তিনটা সাইন মনে রাখেন। সিম্পলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকবে। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার তো আমাদের জানা। সিম্পলে ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট থাকবে, আমাদের স্ট্রাকচার বাকিটা জানা। আর এই ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য আমাদের বাট ব্যবহার করতে হয়। কম্পাউন্ড ব্যবহারের জন্য কী করে বাট ব্যবহার করতে হয়। আর লাস্টে আমাদের কমপ্লেক্স করার জন্য দো অবলিক অল দো ব্যবহার করতে হয়। দো অবলিক অল দো ব্যবহার করতে হয় কমপ্লেক্স সেন্টেন্সের জন্য। আগের এক্সাম্পলটা কি লিখছিলাম? আচ্ছা, এটা লেখার পরে আমরা একটা এক্সাম্পল লিখব, এরপর একটা নোট লিখবো, নোট লিখবো। হ্যাঁ, যে এম ইজ আর ওয়াজ ওয়ার সমান সমান বিং লিখতে হয়। হ্যাভ হ্যাজ হ্যাড সমান সমান হ্যাভিং লিখতে হয়। হ্যাভিং লিখতে হয়, এদের দুটো মনে রাখেন। দো হি ইজ অনেস্ট হি ইজ পোর। এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থাকলে কি করতে হয়? বিং ব্যবহার করতে হয়। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি ব্যবহার করতে হয়? হ্যাভিং ব্যবহার করতে হয়। জাস্ট এতটুকু লিখে রাখেন। এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে কি ব্যবহার করতে হয়? বিং ব্যবহার করতে হয়। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হয়? হ্যাভিং ব্যবহার করতে হয়। আমরা দো হি ইজ অনেস্ট হি ইজ পুর, এটাকে আমরা সিম্পল করে দেন তো আপনারা, দেখি এটাকে সিম্পল করেন দেখি। দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, এটাকে সিম্পল করেন তো। দেখি করেন তো এটা। Am is or was are সমান সমান being, have has had সমান সমান having, am is or was are being, have has had সমান সমান কি? being। দ্রুত করেন, আনসার পাচ্ছি না। চলেন, দো আছে না, দো আর অল দো থাকলে কি করতে হয়? ইনস্পাইট অফ ব্যবহার করতে হয়, তাই তো। ইনস্পাইট অফ, এরপরে আমাদের একটা অতিরিক্ত ব্যবহার করতে, ইনস্পাইট অফ হিজ। এখানে যে সাবজেক্টটা থাকবে এর পসেসিভ ব্যবহার করতে হয়। এটা মুখে বললে এমনিতেই আসে, ইনস্পাইট অফ হিজ। এরপরে এম ইজ আর থাকলে কি ব্যবহার করতে? বিং, BEING, ইনস্পাইট অফ হিজ বিং অনেস্ট। ইনস্পাইট অফ হিজ বিং অনেস্ট, ইনস্পাইট অফ হিজ বিং অনেস্ট, পরবর্তী চেঞ্জ আসবে না। যদি আপনি এখানে বিং ব্যবহার না করেন, এটা করা যায়। তো ইনস্পাইট অফ হিজ অনেস্টি, SONESTY, এই পসেসিভের পরে ডাইরেক্ট আমাদের নাউন চলে আসবে। বোঝাতে পারলাম? পসেসিভের পরে ডাইরেক্ট আমাদের কি চলে আসবে? নাউন চলে আসবে। দুইভাবে করা যায়। ইনস্পাইট অফ হিজ বিং অনেস্ট, তার সততা থাকা, সে সৎ হওয়া সত্ত্বেও
অথবা ইনস্পাইট অফ হিজ বিং অনেস্টি। আপনি এই দুইটা স্ট্রাকচার যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবং এটা আমাদের বহু দিন ধরে প্রচলিত, বাকি সব ঠিকঠাক থাকবে। আর কমপ্লেক্স করার জন্য B3 মাঝখানে শুধু অর ব্যবহার করতে হয়, সরি বাট ব্যবহার করতে হয়। হি ইজ অনেস্ট বাট পুর, বুঝতে পারলাম? জাস্ট মাঝখানে বাট ব্যবহার করতে হয়। আচ্ছা, আরেকটা আপনারা করবেন, হি হ্যাড কোয়ালিফিকেশন, QUA কোয়ালিফিকেশন, বাট কিন্তু ডিড নট গেট দ্য জব, কিন্তু চাকরিটা পায় না। হি হ্যাড কোয়ালিফিকেশন, এটা করেন তো, সিম্পল করবেন এটা। ইনস্পাইট অফ হিজ বিং অনেস্টি হিজ পোর, ওকে, এটা করেন তো দ্রুত, এটা করেন। এটাকে দ্রুত করতে হবে, হ্যাঁ। In spite of his qualification, he did not. বাকিরা, in spite of his qualification, he did not get. Exactly. যেহেতু হেড আছে তার মানে in spite of his দুটাই, ইনস্পাইট অফ হিজ কোয়ালিফিকেশন অথবা ইনস্পাইট অফ হিজ হ্যাভিং কোয়ালিফিকেশন। হেড যেহেতু আছে তাহলে হ্যাভিং শব্দটা জুড়ে দিব আমরা, কেমন? হ্যাভিং শব্দটা জুড়ে দিব, যার সাথে ঢুকবে। স্ট্রাকচার 4 লিখবো, এটা S4 লিখবো। লেখেন, হোয়েন সিন্স এস যুক্ত বাক্যে, হোয়েন সিন্স এস যুক্ত বাক্যে, হোয়েন অবলিক সিন্স অবলিক এস যুক্ত বাক্যে একই সাবজেক্ট ও মূল ভার্ব থাকলে, একই সাবজেক্ট ও মূল ভার্ব থাকলে, হোয়েন সিন্স এস যুক্ত বাক্যে একই সাবজেক্ট এবং মূল ভার্ব থাকলে, যেমন he went home and saw a snake in his room. He went home, সে বাড়ি গেল, and saw দেখতে পেল, a snake একটা সাপ, in his room তার রুমে। বাড়ি যে রুমে রেস্ট নিচ্ছে, এই কারণে সেই সময় কি করতে হবে, তার একটা রুম মানে কি দেখা গেল, সেক্ষেত্রে সে একটা সাপ দেখতে পেল।
এই জায়গাটা দেখেন, এখানে দুটা ক্লজ আছে, এন্ড আছে, তাই তো? এন্ড আছে, তা সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, মূল ভার্ব কিন্তু। সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট আছে, কি বলুন তো? এই সাবজেক্টটা হি এখানেই আছে, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। তার মানে ক্লজের দুইটা অংশে এটাকে যখন আমরা এখানে এটা যোগ করে দেন, হোয়েন হি ওয়েন্ট হোম, যখন সে বাড়ি গেল, এন্ডের পরিবর্তে একটা কমা দিয়ে দিন, কমা হি। দেখেন, হোয়েন হি ওয়েন্ট হোম, যখন সে বাড়ি গেল, হি স এ স্নেক ইন হিজ রুম, তখন তার রুমে সে একটা সাপ দেখতে পেল। এরকম যদি হোয়েন সিন্স এস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে একই সাবজেক্ট এবং মূল ভার্ব থাকে, ওটাকে সিম্পল করার জন্য এই শিরোনামটা দিয়ে তার পরবর্তী সিম্পল লিখবেন, সিম্পল ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। এইখানে কখনো কখনো ভার প্লাস আইএনজির পরিবর্তে, ভার প্লাস আইএনজি মানেই প্রেজেন্ট পার্টিসিপল, এখানে হ্যাভিং প্লাস বি3 মানে পারফেক্ট পার্টিসিপল থাকতে পারে, তবে মোস্ট কমন হচ্ছে ভার প্লাস আইএনজি। আর কম্পাউন্ডে কি করতে হয়? সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, একই স্ট্রাকচার, সেম জিনিস। আর কমপ্লেক্সে কি করতে হয়? কমপ্লেক্সে যেটা করতে হয়, হোয়েন অবলিক সিন্স অবলিক এস প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, কমা সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। খুবই সিম্পল। তার মানে আমরা কি শিখলাম? হোয়েন সিন্স এস যুক্ত বাক্যে যদি একই সাবজেক্ট হয়, মূল নিয়মটা হচ্ছে এরকম, যদি একটা ঘটনার আগে আরেকটা ঘটনা পরে ঘটে, এরকম হয়। কিন্তু এটা আসলে কঠিন লাগে ছেলে মেয়েদের জন্য, এই জন্য আমি এইভাবে বলে থাকি, যদি একই সাবজেক্ট হয়, একই সাবজেক্ট হলে সেক্ষেত্রে আমাদের, এবং যদি মূল ভার্ব হয়, কিন্তু যদি ভিন্ন সাবজেক্ট হয়ে থাকে, কখনো কখনো ভিন্ন সাবজেক্ট হতে পারে, তবে সাধারণত একই সাবজেক্ট হয়। যদি ভিন্ন সাবজেক্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের একই নিয়মে সিম্পলে কী করবো আমরা? হয় প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার প্লাস আইএনজি অথবা হ্যাভিং, এরপরে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। আর এখানে ক্লজ অ্যাজ ইউজুয়ালি যেটা লাগে আমাদের, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, আর সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, মাঝখানে অ্যান্ড ব্যবহার করতে হয়। অতিরিক্ত আমরা হোয়েন সিন্স এস যুক্ত করব। অতিরিক্ত হোয়েন সময়, আর এজ এবং সিন্স যখন কারণ অর্থ প্রকাশ করবে। বুঝতে পারলাম? তার মানে ওই যে আগের একটা এক্সাম্পল লিখছিলাম, হোয়েন হি ওয়েন্ট হোম, কমা হি স এ স্নেক, এটাকে সিম্পল ফর্ম করেন, এটাকে সিম্পল করেন। তুমি সুখে প্রশান্ত কুমার সাহা। ঠিক আছে, বাকিরা দ্রুত করে বলবো। এটা কত গেল, স্ট্রাকচার কত গেল বলেন তো? স্ট্রাকচার 5, S5 and S4. ওকে, এরপর লেখেন S5 মানে স্ট্রাকচার 5, একই নিয়ম, সেম। হোয়েন সিন্স বলে এস যুক্ত সেন্টেন্সে একই সাবজেক্ট, সাধারণত ব্র্যাকেটে লিখবেন সাধারণত, ও অক্সিলারি ভার্ব, অক্সিলারি থাকলে সিম্পল,
সিম্পল সমান সমান বিকজ অফ, BECAUSE, বিকজ অফ এরপরে বিং অবলিক হ্যাভিং, বিকজ অফ এরপর একটা পসেসিভ আসবে, POSSE পসেসিভ, সেম স্ট্রাকচার, ডট ডট ডট, অর্থাৎ মানে সিম্পল করার জন্য বিকজ অফ ব্যবহার করতে হয়। আর কম্পাউন্ড করার জন্য আমাদের এন্ড ব্যবহার করতে হয়। আর কমপ্লেক্স করার জন্য আমরা তো বলেই দিয়েছি হোয়েন, সিন্স, অবলিক এস ব্যবহার করতে হয়। তার মানে মূল শিক্ষা হচ্ছে আমাদের বিকজ অফটা ব্যবহার করতে হয়। দিস ইজ স্ট্রাকচার 5, S5। আগেরটা ছিল হোয়েন, সিন্স, এস যুক্ত বাক্যে যদি আমাদের কি থাকে, হোয়েন, সিন্স, এস যুক্ত বাক্যে যখন আমাদের সিম্পল সেন্টেন্স থাকে, না সরি, যদি একই সাবজেক্ট থাকে এবং অক্সিলারি ভার্ব থাকে, সেই মানে মূল ভার্ব থাকে, তখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হয়। কিন্তু যদি এখানে মূল ভার্ব না থেকে কি থাকে, যদি অক্সিলারি ভার্ব থাকে, সেক্ষেত্রে আমাদের বিকজ অফ দিয়ে করতে হয়, বিকজ অফ দিয়ে সিম্পল করতে হয়, জাস্ট এতটুকু মনে রাখেন। আর অ্যাজ ইউজুয়ালি এন্ড দিয়ে কম্পাউন্ড করতে হয়, হোয়েন, সিন্স, এস যুক্ত দিয়ে করতে হয়। একটা এক্সাম্পল লিখি, সিন্স, SINC, সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল। হি ডিড নট অথবা হি কুড নট ATTEND অ্যাটেন্ড দ্য মিটিং, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। দেখেন একই সাবজেক্ট অক্সিলারি ভার্ব, দ্বিতীয় অংশ অক্সিলারি ভার্ব না থাকলেও কোনো সমস্যা নেই, প্রথম অংশ অক্সিলারি ভার্ব থাকলে হবে। এটাকে সিম্পল করেন, দ্রুত এটাকে সিম্পল করেন তো প্রত্যেকেই। করেন দেখি, বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। সহজ না এটা? বিকজ অফ হিজ বিং, আমার জাস্ট এতটুকু মনে রাখতে হবে। বিকজ অফ কখন ব্যবহার করব? এই তো আলহামদুলিল্লাহ, বিকজ অফ হিজ বিং হিল। হ্যাঁ অন্তরা ঠিক আছে। তারপরে কি মনে রাখবো? শুধু এতটুকু, হোয়েন, সিন্স, এস যুক্ত যদি মূল ভার্ব থাকে, ওই যে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল তো পারফেক্ট পার্টিসিপল, যদি অক্সিলারি ভার্ব থাকে বিকজ অফ ব্যবহার করেন, ঝামেলা শেষ। আচ্ছা আরেকটা এক্সাম্পল লেখো, স্ট্রাকচার 6, S6 স্ট্রাকচার হচ্ছে এরকম, যেমন আই saw a beautiful bird অথবা ANICE নাইস বার্ড, BIRD। স্ট্রাকচারটা এরকম, I saw a nice bird, I saw a nice bird। দেখেন I saw a nice bird, অথবা I talked a meritorious student, অথবা he is a meritorious student। আরেকটা এক্সাম্পল লিখি, he is a meritorious student। এরকম দেখবেন, পাবেন এক্সাম্পলে কি থাকবে? যদি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে, I saw a nice bird, এটা সিম্পল সেন্টেন্স। he is a meritorious student, এটাও একটা সিম্পল স্টুডেন্ট, তাই তো? এটাকে দেখেন আমি কি স্ট্রাকচারে করি, প্রথমে সাবজেক্ট লিখবেন, এরপরে ভার্ব লিখবেন, হ্যাঁ, এরপরে এটা লিখবেন, I saw a bird, এতটুকু লিখবেন, I saw a bird। আমি একটা পাখি দেখছিলাম, পাখি লিখে কি আসবে? হুইস, সো আছে না পাস্ট টেন্স, হুইস ওয়াজ নাইস। দেখছেন কমপ্লেক্স হয়ে গেছে, এটা সিম্পল কম্পাউন্ড আসে না। এটা স্ট্রাকচার 6। তার মানে আমরা কি শিখলাম? এগুলো নিয়ম পড়ে শেখা যায় না, এগুলো নিয়ম পড়ে শেখা যায়। এগুলোর নিয়ম আমি নিজেও জানি না, ঠিক আছে? এগুলোর নিয়ম আমি নিজেও কোনোদিন মুখস্থ করিনি, এটা দেখলেই বোঝা যায়। পরীক্ষা আসলে এটা অপশনটাই কারেক্ট করা যায়। I saw a nice bird, তার মানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ নিয়ম লেখা আছে, হ্যাঁ আপনি চাইলে লিখতে পারেন।
আর্টিকেল প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন এমন যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য প্রথমে সাবজেক্ট লিখতে হবে, এরপরে ভার্ব লিখতে হবে, এরপরে আর্টিকেল লিখতে হবে, এরপরে নাউন লিখতে হবে, এরপরে হুইস অথবা হুম অথবা মানে হোয়াট দ্যাট কিছু একটা লিখতে হবে, প্লাস টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব লিখতে হবে, এরপর একদম সবার শেষে কী লিখতে হবে, অ্যাজেটিভ লিখতে হবে। এই নিয়ম মুখস্থ করতে হতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আপনার ইংরেজি শেখা হবে না। কিন্তু আপনি একটা বুঝেন, এই নিয়মে আগে বুঝেন যে এটা কেন লিখছেন, তাহলে আপনার হয়ে যাবে। ঠিক তেমনই হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তার মানে হি ইজ আ স্টুডেন্ট, STUDENT। এরপরে হু ইজ মেরিটোরিয়াস, ME মেরিটোরিয়াস। বুঝতে পারলেন? বলেন, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলেন? হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ মেরিটোরিয়াস, এক্স্যাক্টলি, এই তো। এটা হচ্ছে আপনাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রূপান্তরের বেসিক যে 6টা স্ট্রাকচার, বেসিক 6টা স্ট্রাকচার। এর বাহিরেও আরও কিছু এক্সেপশনাল নিয়ম আছে, আরও কিছু হচ্ছে আপনার ব্যতিক্রম নিয়ম আছে, আরও কিছু দিনের পূর্বে অ্যাড বসে, রাতের পূর্বে ইন বসে, রাতের পূর্বে অ্যাড বসে, দিনের পরে ইন বসে, সামারের পূর্বে ইন বসে, এই টাইপের আরও কিছু জিনিসপত্র আছে। এগুলো আপনারা যে কোনো বই থেকে দেখে নিতে পারবেন। মূল সিম্পল কমপ্লেক্স ট্রান্সফরমেশনের যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের আগে ধরতে হবে যে আসলে এই জায়গায় আমি সিম্পল করতে বলছে, তো তাহলে সিম্পল করতে গেলে আমাদের এই জিনিসটা, সিম্পল করতে গেলে আমাদের সিম্পল এই জিনিসটা থাকবে। কম্পাউন্ড করতে বলছে, তার মানে কম্পাউন্ড এই জিনিসটা থাকবে। কমপ্লেক্স করতে বলছে মানে কমপ্লেক্স এই জিনিসটা, এই যে প্রথম যে জিনিসটা বেসিকটা বললাম, এটা আলোচনা লাগবে। এরপরে এই 6টা পড়াইলাম, 6 × 9 আপনার মোটামুটি 36টা নিয়ম পড়ানো শেষ। ঠিক আছে, 36টা নিয়ম পড়ানো শেষ টোটাল। এই 6টার ভিতরে 36টা নিয়ম আছে, আলাদা আলাদা করে লেখা যায়, কিন্তু আমরা এত বড় করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, এর বাইরে যতটুকু আছে ইনশাল্লাহ প্র্যাকটিস করলে পারবেন। আজকে অফিসিয়ালি আপনাদের মূলত শুরু হয়েছিল ডিসেম্বর মাসের খুব সম্ভবত 18 তারিখ, তাই তো? আজকে মার্চ মাসের মনে হয় খুব সম্ভবত আজকে এপ্রিল মাসের 5 তারিখ মনে হয় অফিসিয়ালি আজকে ক্লাস শেষ হচ্ছে। এবং আমরা ইংরেজি গ্রামারের এমন কোনো টপিক নাই যেই টপিকটা আমরা টাচ করি নাই। এই 2টা টপিক বাকি ছিল, একটা হচ্ছে আর্টিকেল আর একটা হচ্ছে আজকে কী বলুন তো, ট্রেক কোয়েশন আর ট্রান্সফরমেশন। যদিও ওটা 44-এ পড়ায়নি, 45-এর ফার্স্টে পড়ায়নি, 45-এর সেকেন্ড আপনারা, তাই তো? আপনাদের বাড়িতে শুধু একজন বলছিল, ওই যে আপনার আসাদ, হ্যাঁ, রেগুলার থাকে ক্লাসে এবং আমার মনে হয় খুব আগ্রহী, জানার জন্য আগ্রহী। এটা অন্য কেউ বলেনি কোনো দিন, এবং এই কারণে আপনাদের ব্যাচ এই 2টা টপিক বেশি পেয়েছেন। এবং আবার আপকামিং যে সামনে ব্যাচ আছে এরা এটা পাবে না, যদি কেউ বলে তাহলে পাবে, না হলে পাবে না। গ্রামারের প্রত্যেকটা টপিক নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি। আমি প্রত্যেকটা টপিক নিয়ে যতটুকুন কথা বলেছি, এতটুকুন আপনার চাকরি পরীক্ষার জন্য এনাফ। আমি আপনাকে বলি, যদি আমি প্রনাউন নিয়ে ক্লাস নেই, প্রনাউন নিয়ে কথা, PRONOUN প্রনাউন, তো যদি শুধুমাত্র প্রনাউন নিয়ে কথা বলি তাহলে মিনিমাম 10টা ক্লাস লাগবে আমার শুধু প্রনাউন নিয়ে কথা বলতে। এত পরিমাণ তথ্য আমার মাথায় আছে, কিন্তু আপনার চাকরি পরীক্ষার জন্য আসলে এতটুকু তথ্য লাগে না। যতটুকুন তথ্য আপনার চাকরির জন্য লাগে, ঠিক ততটুকুনি আপনাকে দেওয়া হয়েছে। যতটুকুন তথ্য আপনার চাকরির পরীক্ষার জন্য লাগে, ঠিক ততটুকু দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সবগুলা টপিক নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এবং প্রত্যেকটা ক্লাসই আপনাদের আজীবন লাইফ টাইম রেকর্ড থাকবে। কোনো ক্লাস যদি রেকর্ড কেটে যায় তাহলে অন্যান্য বেস থেকে এনে দেওয়া হবে, যেটা আপনাদের 4টা ক্লাস মনে হয় আগের বেস থেকে কেটে এনে দিচ্ছে আমাদের এডমিনরা। আর এছাড়াও এখানে মনে হয় আপনাদের এই বেসটায় মনে হয় 1350 জন প্লাস এরকম ছেলে মেয়ে ছিলেন। আমি এটা কখনো বলবো না যে 1350 জনেরই আমাদের ঝামেলা নেই।
অবশ্যই ঝামেলা আছে। সবাই প্রত্যেকটা, এই যে দেখেন 1350 জনের লাস্টের দিন কতজন আছেন বলেন তো? 16 জন না? এই 1350 জনের ভিতর থেকে আলটিমেটলি সর্বোচ্চ 20, 25, 30, হাইস্ট 50, এই 50 জনের জব হয়, বাকি 1300 হয় না। এই কথাটা খুব শুনতে খুব খারাপ লাগলেও এটাই সত্য। এটা আমার এই অভিজ্ঞতা থেকে বলি। প্রিলি পরীক্ষা দেখেন না, প্রিলি পরীক্ষায় আপনার 4 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, এইবার মনে হয় 3,45,000 মনে হয় না কত আছে, কত পার্সেন্ট টিকে বলেন তো? খুব কম। প্রিলি টিকে মনে হয় 10-15,000 মনে যদি টিকানো হয়, রিটেনে আরও কমে যায়। আলটিমেটলি ক্যাডার হয় কতজন দেখেন। এইবার একটু চিন্তা করেন, 3 লাখ, এইবার 45 যদি বলি, আপনারা যেহেতু 45 বিসিএস দেবেন, 3,45,000 থেকে ক্যাডার হবে 1700 সামথিং, তাই না? 1700 সামথিং। কোথায় 3,45,000 আর কোথায় 1700? আমি আমার জানা মতে আপনাদের কোনো কমতি রাখিনি, আমি আমার জানা মতে আমি আপনাদের কোনো গাফিলতি করিনি আমার দায়িত্ব নিয়ে। এটা আমি সব বেচেই বলে থাকি। আমার নলেজ থাকা অনুসারে আপনাদের কোনো কাজে কোনো অবহেলা করিনি। কখনো কখনো ক্লাস মিস হয়েছে, হয়তো বা আমি ঠিক মতো আসতে পারিনি, যেহেতু রাস্তায় জ্যাম থাকে, অন টাইমে হয়তো আসতে পারিনি। যেমন আজকের ক্লাসটায় 10টায় ছিল, কিন্তু গতকাল নতুন ব্যাচের ক্লাস 10টা আমি নিতে পারিনি নেটওয়ার্ক সমস্যার কারণে, কিন্তু আজকে ওদের ক্লাস দেয়া আছে। ভাবলাম যে মানে আপনাদের ক্লাসটা আজকে নিয়ে নিই। এছাড়া যেহেতু এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, এটার উপর আমি চলি, আমার ফ্যামিলি চলে, আমার মোটামুটি আমার সাথে সংশ্লিষ্ট যারা চলে সবাই যেহেতু এই আমার পড়ানোর উপরে ডিপেন্ড করে, এবং ইউনো যে এটা আমার প্রফেশনের মতোই, যেহেতু 1 যুগ ধরে এটা করছি, তার মানে এটা প্রফেশনই, এটা আমার। অনলাইনে খুব নতুন হলেও আপনাদের যারা আমার বেজগুলোতে ছিলেন, প্রথম থেকে যারা কানেক্টেড ছিলেন, এখানে অনেকেই আছেন প্রথম থেকে কানেক্টেড ছিলেন, যে অনলাইনে নতুন হলেও আমি আলহামদুলিল্লাহ অনলাইনে যারা অনেক বেশি পুরাতন তাদের থেকে সব দিক থেকেই আমার রেসপন্স সব থেকে ভালো আলহামদুলিল্লাহ। এবং নতুন বেজ যেখানে, এখানে অলরেডি প্রায় 2000 ক্রস করছে ছেলে মেয়ে, যেটা বেজ ক্লাস শুরু হয়েছে 20 তারিখ থেকে। তা আলটিমেটলি হচ্ছে আমি কতটুকু দিতে পারছি এটা জানি না, তবে আমি সর্বোচ্চটা চেষ্টা করছি। কোনো টপিক বাদ দেইনি, কেউ কোনো কিছু জিজ্ঞেস করছেন এটার উত্তর দেইনি এটা আমি বলতে পারিনি। অনেক সময় এটা হয়েছে ইনবক্স করছেন, ইনবক্সে যেহেতু আমি থাকি না, এটা হয়েছে যে ইনবক্সে আপনি করছেন ঠিক সময় হয়তো উত্তর পাননি। অনেকে এমন হয়েছে যে ফোন দিয়েছেন আমাকে, ফোনে পাননি, এটা হয়েছে। এছাড়া পড়ানোর ক্ষেত্রে আমি কোনো কার্পণ্য করিনি, প্রত্যেকটা টপিক নিয়ে কথা হয়েছে। এবং আজকের পর থেকে অফিসিয়ালি এই ব্যাচে আর ক্লাস নেওয়া হবে না। আপনাদের যার যে সমস্যাটুকু আছে বা কোনো টপিকে যদি সমস্যা থাকে, ওইটার উপরে পেজ থেকে যেই টপিকে সমস্যা থাকবে ওই টপিকের একটা কোশ্চেন থাকবে, ওই কোশ্চেন নিয়ে ওই টপিকটা আলোচনা করে দেওয়া হবে। এইভাবে শুক্রবার অথবা আগামী শনিবার একটা ক্লাস পেজ থেকে নেওয়া হবে, যেটা ক্লাসটা সবার জন্যই থাকবে, কিন্তু মূল টার্গেট কেউ না জানুক, আমি জানি যে এই ক্লাসটা মূলত আপনাদের জন্য নেওয়া, কিন্তু পেজের বা অন্যান্য পেজের সবাই জানবে সবার জন্য নেয়া, কিন্তু অ্যাটলিস্ট আমি জানি যে এই ক্লাসটা ফোকাস থাকবে আপনাদের উপর। আপনারা দিবেন কি বলে, ওইটা গ্রুপে দিয়ে দিবেন যে আপনার কোথাও কোনো টপিকে সমস্যা আছে না, এই টপিকটা নিয়ে কথা বলে যদি আরও মনে হয় এই প্রয়োজন হয়। তারপরে এছাড়া যদি মনে হয় যে কোনো টপিকে ঝামেলা আছে, তারপরেও বললে কোনো সমস্যা নেই, যে ওই টপিক নিয়ে কথা বলা হবে না। শেষ করতে চাচ্ছি না, কিন্তু শেষ করতে হয়। শেষ করতে যাচ্ছি না, প্রচুর কথা বলতে ইচ্ছে করতেছে, প্রচুর মনে হচ্ছে যে অনেকক্ষণ কথা বলি, অনেক কিছু। আজকে ক্লাসে যখন আসি তখন সিরিয়াসলি চিন্তা করে আসলাম আজকে অনেক কিছু বলবো, কিন্তু আসলেও এটা হয় না, এটা আমি কখনোই পারি না, আসলে আলটিমেটলি কখনোই হয় না আমার এটা। আমি আসলেও ওইভাবে গুছায় কথা হয়তো বলতে পারি না। পড়াইতে পারি আলহামদুলিল্লাহ, গুছায় পড়াইতে পারি, কিন্তু ওই শেষবারে বলে দেওয়ার মতো যেভাবে বলতে হয়। এবং বিলিভ করেন ভাই, আমার গার্লফ্রেন্ডের সাথে যখন সারাসারি হয়েছে তখনও কোনোদিন কথা হয়নি, মানে এমনি শেষ হয়েছে, ও কিছু হয়েছে, আলটিমেটলি কিছুদিন পরে শুনে বিয়ে হয়ে গেছে, আলটিমেটলি ফাইনাল কথাবার্তা হয়নি। তাই সুতরাং আপনাদের বেলাও ফাইনাল কথা হবে না। শুভকামনা থাকবে প্রত্যেকের জন্য। 45 BCS দিবেন আপনাদের জন্য। আরেকটা থাকবে 45 BCS এর আগে ঈদের পরে হয়তো আবার টোটাল একটা পূর্ণাঙ্গ গাইডলাইন ক্লাস নেবে আপনাদের জন্য পেজ থেকে,
যে শেষ সময় কি পড়বেন। যারা ক্লাসে ছিলেন ইংরেজি গ্রামার এবং সাহিত্য বেঁচে আছে তাদের এতটুকু বলি যে আপনার অন্যান্য পরীক্ষা যেমনই হোক না কেন ইংলিশ পরীক্ষাটা আপনি ভালো দেবেন ইনশাল্লাহ, যতটুকু পারাইছি এর ভিতরে। আজকে আর কিছু বলবো না। ঢাকা শহরে যদি কেউ আসেন, কখনো যদি মনে হয় যে না লোকটার সাথে একটু বসা দরকার, এক কাপ চা খাওয়া দরকার, তাহলে এনি টাইম প্রচুর ছেলে মেয়েদের সাথে কথা হয় এবং হলে সাধারণত আমার মাস্ক পরে যাওয়া হয় এবং বাইরে 24 ঘন্টায় মাস্ক পরে থাকা হয় বাইরে, কিন্তু তারপরেও প্রচুর ছেলে মেয়ের সাথে কথা হয়, প্রচুর ছেলে মেয়ের সাথে চা খাওয়া হয়, বিড়িটা খাওয়া হয় না। তা আপনাদের চার দাওয়াত ঢাকা শহরে মানে যখনই বাংলাদেশের যে প্রান্ত থেকে যখনই আসেন মনে হয় যদি ঢাকা আসছেন, যদি মনে হয় এই লোকটার সাথে দেখা করে যায়, সময় সুযোগ হলে ফোন দিয়ে আপনি আসবেন, ইনশাল্লাহ দেখা হবে। এবং শুভকামনা থাকবে আপনাদের জন্য 45 BCS, এইটা নিয়ে যেহেতু আপনাদের মেন টার্গেট 45 BCSটা যেন হয়। আর যাদের এখনও মনে হয় প্রিপারেশানে ঘাটতি আছে, এখনও মনে হয় 44 বা 45 দিন আছে, একটু বলবো যে 44 দিনকে আপনি একটু 2 দিয়ে গুণ করে দেন। আপনি মনে মনে চিন্তা করেন 44 দুগুণে কত, 88 না? আপনার মনে করেন আপনার এখনও মোটামুটি 88 মানে কি 3 3 প্রায় 3 মাস আছে। একদম জাস্ট একদম 5 ঘন্টা ঘুমান, 5 ঘন্টা ঘুমান, 5 ঘন্টা ঘুমান, 5 ঘন্টার কম ঘুমাইলে হয় না। 5 ঘন্টা ঘুমান প্লাস আর বাকি সব কাজের জন্য 2 ঘন্টা সময় রাখেন, 7 ঘন্টা ব্যতীত। আর এই বাকি সময়টা 16 17 18 ঘন্টা এই সময়টুকু আপনি টিভিতে কাটান। আমি ইনশাল্লাহ ভালো বারবার প্রিপারেশান দেন এবং আমি ওই দিন আপনার ফ্যামিলির পরে আপনার সফলতা দেখে আপনার ফ্যামিলির পরে সব থেকে বেশি যে খুশি মানুষটা সেই মানুষটা হবে সেটা আমি। আপনার সফলতায় আপনার ফ্যামিলি খুশি হবে এটা অবধারিত, আমার থেকে ওনাদের খুশি ওই রকম খুশি আমি হতে পারবো না, এটা শিওর। আপনার ফ্যামিলির পর আপনার সফলতায় যদি কেউ সব থেকে বেশি খুশি হয় সেটা আমি হব। এবং আমি খুব ওয়েট করব যে আমাদের বেস থেকে এটা আসবে, ফোন দিয়ে বলছে ভাই আমার চাকরিটা হয়ে গেছে, আমি এবং আমি BCS টিকে গেছি, BCS টিকে গেছি, অথবা অমুক একটা চাকরি হয়েছে, অ্যাজ ইউজুয়ালি যেরকম হয়। তখন ওই মোমেন্টটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই, সেলিব্রেট করতে চাই। আপনার জব পাওয়ার মুহূর্তটা, আপনার আনন্দটার সাথে আমি থাকতে পারি আর না পারি, যদি কখনো এরকম মনে হয় যে কোনো ইনডিসিশনে ভুগতেছেন, আপনি ডিসিশন নিতে পারছেন না। আমার অ্যাডমিশন ছেলে মেয়েদের সাথে স্টিল নাম এখনও কথা হয়, যাদের বেবি আছে, বাচ্চা টাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে অনেক আগে, তাদের সাথেও এখন আমার কথা হয়। তাদের সাথে আমার এতটা হৃদ্যতার সম্পর্ক, যদি কখনো মনে হয় যে আমি এখন এই মুহূর্তে আমি সিদ্ধান্তটা নিতে পারছি না, কিন্তু আমার কি করা উচিত এই মুহূর্তে, আমি বিশ্বাস করি এবং ওই সময়টাই আপনি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, এবং আমি আপনার পাশে ওই সময়টাই থাকবো ইনশাল্লাহ। কখনো জীবনে যদি মনে হয় যে কোনো সিদ্ধান্তের জন্য যে মানুষের সাথে কথা বলা উচিত, আমার কোনো তথ্যর দরকার আছে, আমার বেচের আমার সব স্টুডেন্টদের জন্যই, যেহেতু আপনাদের হক বেশি আমার উপরে, আমি যতদিন বেঁচে থাকি আমার লাস্টে 8 9 নাম্বারটা, এই নাম্বারটা সবসময় খোলা থাকে। এই নাম্বারটা যেদিন পার্মানেন্টলি অফ থাকবে তার মানে ওই দিন আমি নিজে পার্মানেন্টলি অফ থাকবো। যতদিন এটা আমি 2012 থেকে বলে আসছি, আর অ্যাডমিশন ছেলে মেয়েদের থেকে তখন বলে আসছি, এই নাম্বারটা যখন অফ থাকবে পার্মানেন্টলি তার মানে তখন আমি অফ। এই নাম্বার যে কতবার হারাইছে, আমি মিনিমাম 5 বার হারাই, 5 বার উঠেছি এই নাম্বার, এবং প্রত্যেকটা জায়গায় এই নাম্বারটা দেওয়া আছে, এবং ফেসবুক তো আছেই। তা আপনাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, এবং একটা ফোনের অপেক্ষায় আছি, আপনি বলবেন যে ভাই আমার চাকরিটা হয়ে গেছে। সেই পর্যন্ত একদম প্রত্যেকের জন্য মন থেকে দোয়া, যদি দোয়ার প্যাকেট থাকতো তাহলে মোটামুটি কয়েক বস্তা করে দিতাম, যে কয়েক বস্তা দোয়া নিয়ে যান, তারপরে পরীক্ষার হলে বসেন। আর ফাইনাল পরীক্ষার আগে আপনাদের যেহেতু ক্লাস আছে, আপনাদের সাথে আবার কথা হবে, যেহেতু অফিসিয়ালি এখানকার আজকের ক্লাসটা এই বেচে শেষ হচ্ছে, এই জন্য আমি আজকের পরে আর ক্লাস নিচ্ছি না, এই আর কি। এবং কথা বলতে গেলে যে কথা বলে তারই ভুল হয়। আপনাদের সাথে যেহেতু এতগুলা ক্লাসে এত কথা বলেছে, আমার ভুল হওয়াটা খুবই স্বাভাবিক, খুবই ন্যাচারাল আমার ভুল হওয়াটা।
একটু খারাপ লাগবে যে আজকের পর থেকে শিডিউল অনুসারে আপনাদের সাথে আর দেখা হচ্ছে না, এবং আমার ভুল ত্রুটি হলে এটা একদম নিজের আপন প্রিয় মানুষগুলোকে যেভাবে ক্ষমা করে দেওয়া যায়, আমি বিশ্বাস করি আমার ব্যাচের স্টুডেন্টদের কাছে আমি তাদের আপনজনের থেকে কোনো অংশে কম নয়। এটা আমার বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আমি বেঁচে আছি এবং এই বিশ্বাস নিয়ে আমি সামনে চলছি, এবং আপনাদের সাথে রিটেন বেঁচে আবার দেখা হচ্ছে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।